প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের অনলাইন ক্লাসে আজকে আবারও গত দিনের বিষয়বস্তু নিয়ে যেটা বাকি ছিল সেটা আলোচনা করব। একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিঃসন্দেহে মনে রেখেছ গত ক্লাসে আলোচনা করেছিলাম বিজ্ঞান ও জৈব সামাজিক বিজ্ঞান হিসাবে মনোবিজ্ঞানের স্থান। তোমরা বিষয়টি যদি নিজের বাড়িতে যে বই আছে সেই বইটা লক্ষ্য করো, সেখানে দেখবে বিজ্ঞান কি এবং বিজ্ঞান বা জৈব সামাজিক বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞানের স্থান নির্ধারণের জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আলোচনা করতেছিলাম তার মধ্যে দুইটি বিষয় তোমাদেরকে ধারণা দিয়েছিলাম, একটি কার্যকরী সংজ্ঞা আর একটা ব্যক্তি নিরপেক্ষতা। তোমরা ও দুটি বিষয় সম্পর্কে অবশ্যই উপলব্ধি করতে পেরেছ, বুঝতে পেরেছ। আজকে নতুন যে ধারণাগুলো তোমাদেরকে দিব, নিয়ন্ত্রণ, পুনরাবৃত্তি, সাধারণীকরণ, যথার্থতা প্রমাণ। শিক্ষার্থীবৃন্দ, নিয়ন্ত্রণটা কি? যখন কোনো গবেষক গবেষণা কার্যে লিপ্ত হয় বা গবেষণা পরিচালনা করেন, তখন তিনি সেই বিষয়টার উপর নিয়ন্ত্রণ রাখেন। নিয়ন্ত্রণ ছাড়া কোনো বিষয় সম্পূর্ণ হয় না। বৈজ্ঞানিক পদ্ধতির মধ্যে নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সেখানে নির্ভরশীল চলের উপর প্রয়োগ করে পরীক্ষণ পদ্ধতির যে ভিন্নতা আসে বা যে ফলাফল আসে সেটা বিজ্ঞানী লক্ষ্য করে। এখানে বাহ্যিক চলের নিয়ন্ত্রণ মূল বিষয়, অর্থাৎ কিছু অবাঞ্ছিত চল, যে অবাঞ্ছিত চলগুলো পরীক্ষণ কাজে ডিস্টার্ব করে, আমরা যদি বলি ব্যাঘাত ঘটায়, সেই ব্যাঘাত ঘটানোর ক্ষেত্রে যাতে কোনো ধরনের কোনো ব্যাঘাত না ঘটে, অর্থাৎ পরীক্ষণ পরিবেশটা সুন্দর ও স্বাভাবিক থাকে, সেটা সবসময় পরীক্ষক বা গবেষক লক্ষ্য করে থাকে। তোমরা লক্ষ্য করেছো, যখন তোমরা পরীক্ষা হলে পরীক্ষা দিতে যাও বা পরীক্ষা দাও, তখন যিনি পরীক্ষা হলের দায়িত্বে থাকেন, অর্থাৎ কক্ষ নিয়ন্ত্রক থাকেন, তিনি কি করেন? তিনি ছেলে মেয়েদেরকে কোনোভাবে ডিস্টার্ব করতে দেন না, অর্থাৎ বিশৃঙ্খল পরিবেশ পরীক্ষণ কক্ষে কখনো সংগঠিত হওয়ার সুযোগ দেন না। কারণ পরীক্ষণ কক্ষে যদি বিশৃঙ্খলতা এসে যায়, তাহলে যিনি নিয়ন্ত্রক থাকেন তিনি পরীক্ষা নিতে ব্যর্থ হন। সুতরাং নিয়ন্ত্রণ প্রত্যেকটা গবেষণার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা এই বৈশিষ্ট্যটি অন্যান্য বিজ্ঞানের মধ্যে আছে, মনোবিজ্ঞানের মধ্যেও যথাযথভাবে এটা প্রতীয়মান। আমরা পরবর্তীতে আরেকটি বিষয় লক্ষ্য করে থাকি, পুনরাবৃত্তি এমনই একটি বিষয়। বিজ্ঞানী যখন কোনো বিষয় নিয়ে গবেষণা কার্য পরিচালনা করে থাকেন, তখন সেই বিষয়টি নিয়ে এক পর্যায়ে সাকসেসফুল হন, অর্থাৎ সাফল্যমণ্ডিত অবস্থায় একটি সুন্দর অবস্থানে তিনি অবস্থান করেন। এটা অবস্থান করেই শেষ নয়, এটাকে পুনর্বার ইচ্ছা অনুযায়ী আবার পরীক্ষা করা যায়। সেটা সব প্রান্তে থেকে, সমস্ত জায়গা থেকে বিজ্ঞানীরা বা গবেষকরা এটা পুনর্বার পরীক্ষা করতে পারেন। আমরা অন্যান্য বিজ্ঞানের ক্ষেত্রে লক্ষ্য করেছি, সে বিজ্ঞানীরা যে দেশে আবিষ্কার করেন না কেন, অন্য দেশেও সেটা পুনর্বার আবিষ্কার করা সম্ভব। মনোবিজ্ঞানের মধ্যেও তেমনি যে বিষয়টি বা যে গবেষণাটি একবার করা হলো,
সেটা সাকসেসফুল হলো, পরবর্তীতে সেই গবেষণা আবার করা সম্ভব। অর্থাৎ অন্যান্য বিজ্ঞানে যেমনটা গবেষণা করা হয়ে থাকে, মনোবিজ্ঞানেও সেটা করা হয়ে থাকে। সুতরাং এটাও মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমরা এর পরবর্তীতে আরেকটি বৈশিষ্ট্য আছে, সাধারণীকরণ। সাধারণীকরণটি হলো কয়েকটি অল্প সংখ্যক বা কয়েকটি নমুনা থেকে সাধারণ সত্যে বা লক্ষ্যেও উপনীত হওয়াকে সাধারণীকরণ বলে। এটা সহজ করে সবসময় বিজ্ঞানীরা কোনো বিষয়ে আবিষ্কার করে থাকেন এবং সেখানে সেই আবিষ্কারের মধ্যে জড়তা থাকে না। সাবলীলভাবে তারা বা সাধারণভাবে প্রত্যেকটা বিষয় সম্পর্কে গবেষণা করে অভিষ্ট লক্ষ্যে একসময় উপনীত হন। শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যথার্থতা প্রমাণ। তোমরা এই বিষয়টি লক্ষ্য করে থাকবে, যখন কোনো একটি বিষয় নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করেন, সেই গবেষণার বিষয়টি যে দেশে গবেষণা করেন না কেন, সেখান থেকে যে আবিষ্কার তারা করে থাকে, সেই আবিষ্কারটি পৃথিবীর যে কোনো প্রান্তে প্রমাণ করা সম্ভব। আর যদি প্রমাণ না করা যায় তাহলে সেটা বিজ্ঞানের অন্তর্ভুক্ত হবে না। অবশ্যই বিষয়টিকে সুন্দরভাবে এবং যথার্থভাবে বিশ্বের যে কোনো জায়গায় সেটা প্রমাণ করা যাবে। মনোবিজ্ঞানের বিষয় যেমন আচরণ আছে, মানসিক প্রক্রিয়া আছে, সেটাও পৃথিবীর যে কোনো প্রান্তে যে প্রমাণ করে যে ফলাফল আসবে, পৃথিবীর অন্য প্রান্তেও সেই একই ফলাফল পাওয়া যাবে। তো আমরা এই যে 6টি বৈশিষ্ট্য বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্য হিসাবে 6টি বৈশিষ্ট্য তোমাদেরকে ধারণা দিয়েছি, গত ক্লাসে 2টি আর আজকে 4টি। এই 4টি বৈশিষ্ট্য খুবই 6টি বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ এবং 6টি বৈশিষ্ট্যের মধ্যে বৈজ্ঞানিক পদ্ধতি নিহিত আছে এবং বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করেই বিজ্ঞানীরা কোনো বিষয়কে বিজ্ঞান হিসাবে প্রমাণ করে থাকে। মনোবিজ্ঞানের প্রত্যেকটি বিষয় অন্তর্ভুক্ত আছে। সুতরাং মনোবিজ্ঞান বিজ্ঞান। এছাড়া আরো 2টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। আমি তোমাদের প্রথম ক্লাসে বলেছিলাম, বিষয়বস্তু, বৈজ্ঞানিক পদ্ধতি, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, প্রয়োগশীলতা। আরেক যে বিষয়টা আছে যেমন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির বিষয়টি একটু ধারণা দেয়। বিজ্ঞানীরা সময়ের পরিবর্তনে তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে থাকেন। তোমরা ধারণা পেয়েছো মনোবিজ্ঞানের প্রথম ক্লাসগুলোতে একসময় মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান বলা হতো, মনের বিজ্ঞান বলা হতো। পরবর্তীতে এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা হলো, সেখানে এসে গেল আচরণের বিজ্ঞান। তারপরে আধুনিক মনোবিজ্ঞানীরা পরিবর্তনকে আরো সুদৃঢ় করার জন্য বা এই বিজ্ঞানকে বাস্তবমুখী বিজ্ঞান হিসাবে প্রতীয়মান করার জন্য তারা মনোবিজ্ঞানকে আচরণ ও মানসিক প্রক্রিয়া বিজ্ঞান হিসাবে প্রতীয়মান করেছেন বা প্রতিষ্ঠা লাভ করেছেন। তাহলে আমরা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে, প্রতিনিয়ত দৃষ্টিভঙ্গিটাকে আমরা দেখতে পাচ্ছি। এই নিয়ে গবেষণা হচ্ছে সারা বিশ্বে। গবেষকরা বা বিজ্ঞানীরা গবেষণা করে নতুন নতুন তথ্য আবিষ্কার করছেন, সেখানে তাদের দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন লক্ষ্য করা যায়। আরেকটি বিষয় আছে প্রয়োগশীলতা।
এই প্রয়োগশীলতা কেমন? কোনো কিছু আবিষ্কার করেই বিজ্ঞানীরা ক্ষান্ত হন না। সেখানে এই আবিষ্কারের পিছনে তাদের একটি উদ্দেশ্য থাকে, লক্ষ্য থাকে। আবিষ্কার করে সেটা কোথায় কিভাবে প্রয়োগ করতে হয়। তোমরা লক্ষ্য করেছ বিভিন্ন কলকারখানা, বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে অভূত পরিবর্তন এসেছে। এই অভূত পরিবর্তনের পিছনে বিজ্ঞানীদের অবদান অনস্বীকার্য। বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে কলকারখানায় তাদের যারা শ্রমিক থাকে, অর্থাৎ উৎপাদন বৃদ্ধির জন্য শ্রমিকদের প্রণোদনার ব্যবস্থা থাকে, তাদের বার্ষিক বোনাস দেওয়ার ব্যবস্থা থাকে। কেন? তাদের যান্ত্রিক কিছু সহজ ব্যবহারের পরিবেশ তৈরি করা হয়। এগুলো করা হয় শুধু তাদের কাজের গতি বাড়ানোর জন্য। তো বিজ্ঞানীরা এখানে তাদের শারীরিক এবং মানসিক সন্তুষ্টির লক্ষ্যে, বিকাশের লক্ষ্যে, ভালো থাকার লক্ষ্যে এই কৌশলগুলো অবলম্বন করে থাকে। অন্যান্য বিজ্ঞানীরা যেমন তাদের আবিষ্কারের পিছনে কিছু গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করে মনোবিজ্ঞানও, তেমনি বিভিন্ন ক্ষেত্রে পরামর্শ এবং কাউন্সিলিং এই জাতীয় যে পরিবেশ সেটা তৈরি করে থাকে। এমনকি তারা সর্বক্ষেত্রে যাতে মানুষ সুন্দর স্বাস্থ্য মন নিয়ে চলতে পারে এবং তাদের কাজের অগ্রগতি চমৎকারভাবে প্রদর্শিত হয়, তেমন পরিবেশ মনোবিজ্ঞানীরা করে থাকে এবং যা বাস্তবে সর্বক্ষেত্রে প্রয়োগ হয়ে থাকে। আমরা এ পর্যন্ত যে কয়টি বৈশিষ্ট্য জেনেছি কোনো বিষয়কে বিজ্ঞান হিসাবে প্রমাণ করার জন্য, আমি যে কয়টি আলোচনা করেছি তোমরা নিঃসন্দেহে বুঝেছ। এটা যদি তোমরা ধারণ করতে পারো, মনে রাখতে পারো, এমনকি তোমাদের বইয়ের যে বিষয়টি আছে সেটাও দেখে আমার কথার সাথে মিল করে তোমরা উপলব্ধি করতে পারো, তাহলে কোনো বিষয়কে বিজ্ঞান হিসাবে প্রমাণ করার জন্য এই প্রমাণগুলোই যথেষ্ট। শিক্ষার্থীবৃন্দ, এর সাথে আরেকটি বিষয় আছে, জৈব সামাজিক বিজ্ঞান হিসাবে মনোবিজ্ঞানের স্থান। জৈব সামাজিক বিজ্ঞান, মনোবিজ্ঞান জীববিজ্ঞানের একটি শাখা। আমরা জৈবিকভাবে সার্বক্ষণিকভাবে প্রতিপালিত। কেমন? আমরা খেয়ে থাকি, ঘুমিয়ে থাকি, শরীরকে সুস্থ রাখার জন্য যত প্রকারের প্রয়োজনীয় কর্মাদি সেটা আমরা সার্বক্ষণিক করে চলেছি। জৈবিক বিষয়কে আমরা যেমনটা গুরুত্ব দিয়ে থাকি এবং এটি জীববিজ্ঞানের শাখা হিসাবে গুরুত্ব বহন করে, তেমনি সমাজবদ্ধ জীব হিসাবে সমাজকে কেহ আমরা অস্বীকার করতে পারি না। সমাজের মধ্যে আমাদের বাড়া, বাঁচা এবং সামাজিকভাবে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে আমাদেরকে তৈরি করতে হয়, নিজেদের তৈরি হতে হয়। সেখানে সেটাও মনোবিজ্ঞান বিশেষভাবে গুরুত্ব দিয়ে আলোচনা করে থাকে। তা যেহেতু জৈবিকভাবে আমরা মনোবিজ্ঞান বিষয়টাকে গুরুত্ব দিয়ে থাকে এবং সামাজিকভাবেও প্রত্যেকটা দিককে মনোবিজ্ঞানের অবদান যথেষ্ট রয়েছে, সেই জন্য বলা হচ্ছে মনোবিজ্ঞান জৈব সামাজিক বিজ্ঞান। তোমরা এটাও লক্ষ্য করবে, যদি কখনো কোশ্চেন আসে জৈব সামাজিক বিজ্ঞান হিসাবে মনোবিজ্ঞানের স্থান, সেক্ষেত্রে তোমরা আলোচনাটা সুন্দর করে করতে পারবে। আবার যদি শুধু বিজ্ঞান হিসাবে মনোবিজ্ঞানের স্থান, তাহলেও ইতিপূর্বে যেগুলা বৈশিষ্ট্য আমি বলেছি সেই বৈশিষ্ট্যগুলো তোমরা আলোচনা করলে যথেষ্ট ভালো আলোচনা হবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সুন্দরভাবে বিষয়টা অনুধাবন করবে এবং এটা নিয়ে পর্যালোচনা করবে। আশা রাখি তোমাদের বিষয়টি ভালো ধারণা হয়েছে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।